গণঅভ্যুত্থান তো একটা ঐতিহাসিক ঘটনা। ফলে আসলে বাংলাদেশ কখনোই ৫ই আগস্টের আগে ফিরে যাবে না। এটা কিন্তু আমাদের শিওর থাকতে হবে। মানে কেউ যদি স্বপ্ন দেখে এটা কখনো হয় না। যেমন আমরা ৭২ সালের আগে ফিরে যাচ্ছি না। একটা মুক্তিযুদ্ধ হয়ে গেছে, একটা ঐতিহাসিক ঘটনা ঘটে যাওয়ার পরে কেউ পেছনে ফিরে যায় না। ফলে ৫ই আগস্টের আগে আমরা যাব না। প্রশ্ন হচ্ছে ৫ই আগস্টে যে গণঅভ্যুত্থানটা ঘটলো তার মধ্যে একটা জনগণের একটা অভিপ্রায় আমরা দেখলাম, নতুন রাজনৈতিক একটা অভিপ্রায়, একটা নতুন রাজনৈতিক বাস্তবতা আমরা দেখলাম। সে নতুন রাজনৈতিক বাস্তবতা এই তরুণ ছাত্ররা ধরতে পেরেছে কিনা, এটা হচ্ছে ইস্যু। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই নতুন রাজনৈতিক বাস্তবতা, এই ছাত্ররা যেভাবে তাদের রাজনৈতিক দলটাকে তারা গঠন করেছে এবং যেই ঘোষণাগুলো দিল তাদের যখন তারা দলটা যখন ঘোষণা করলো, নতুন রাজনৈতিক বাস্তবতা সেখানে রিফ্লেক্ট করে নাই এবং অনেকগুলো স্ববিরোধিতা তৈরি হয়েছে। স্ববিরোধিতার একটা রাজনৈতিক ক্ষেত্রে, আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে তার একটা নেতিবাচক প্রভাব পড়বে। প্রথম নেতিবাচক প্রভাবটা হচ্ছে এই যে আপনি এমন একটা পরিভাষা ব্যবহার করছেন যেটা সাধারণ মানুষ বোঝে না, এবং ছাত্ররা নিজেদেরকে গণমানুষের নেতৃত্ব দিচ্ছে, যে অতীতের সমস্ত রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, সাধারণ মানুষকে তারা নেতৃত্ব দিচ্ছিল না, সাধারণ মানুষের ইচ্ছা অভিপ্রায় স্বার্থ তারা রিপ্রেজেন্ট করছিল না। ছাত্ররা এই নতুন এসে সাধারণ মানুষের স্বার্থ রিপ্রেজেন্ট করবে এরকম যেই ভাবমূর্তিটা তৈরি করা দরকার ছিল, আমরা সেখানে কিন্তু এটা দেখিনি। কীভাবে দেখিনি? কারণ তাদের যে দল করবার, যে ঘোষণা দেবার যে বিশাল আয়োজন, এটা অনেকটা এলিট, এটা অনেকটা কর্পোরেট। এই কর্পোরেট ভাবমূর্তিটা তাদের আগামী দিনে তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা জনগণের মধ্যে তৈরি হবে। ২ নম্বরটা হলো যেটা আমার অ্যাজ এ বুদ্ধিবৃত্তিকভাবে আমার জন্য খুবই সমস্যাজনক, সেটা হলো এই যে সেকেন্ড রিপাবলিক কথাটা বলার মানে হলো আমরা ইতিমধ্যেই একটা ফার্স্ট রিপাবলিক গঠন করেছি এবং সে ফার্স্ট রিপাবলিকটা ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা তো ফার্স্ট রিপাবলিক কখনোই গঠন করি নাই। কারণ ছাত্ররা যখন ৭২-এর সংবিধানকে বাতিল করার কথা বলছিল, তখন তার যে অন্তর্নিহিত মর্ম সেটা ছিল অত্যন্ত অগ্রসর। কেন বাতিল করতে বলেছে? যেহেতু ৭২ সালের সংবিধানটা ৭১ সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। মূলত সে চাপিয়ে দেওয়াটা সম্ভব হয়েছিল রুশ ভারত অক্ষশক্তির কারণে। ৭২ সালটা কিন্তু একটা ভিন্ন ভূরাজনৈতিক বাস্তবতা। সে বাস্তবতায় আপনি আমার দেশের বাংলাদেশের জনগণের উপর এমন একটা সংবিধান চাপিয়ে দিলেন যে সংবিধান বাংলাদেশের জনগণ তাদের স্বাধীন বাংলাদেশে নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা এটাকে প্রণয়ন করে নাই। প্রণয়ন কারা করেছে? যারা পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার জন্য পূর্ব পাকিস্তানের জনগণ তাদেরকে নির্বাচিত করেছিল। মানে আমরা পূর্ব পাকিস্তানের গণপরিষদে পাকিস্তানের জন্য সংবিধান প্রণয়নের জন্য যাদেরকে ভোট দিয়েছিলাম, তারাই এসে দাবি করলো তারা স্বাধীন বাংলাদেশের সংবিধান তারা লিখবে। এটা আইনের দিক থেকে, ইতিহাসের দিক থেকে এটা গ্রহণযোগ্য নয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ১ নম্বর। ২ নম্বর এটা গ্রহণযোগ্য নয়। কেন? কারণ সেই তথাকথিত গণপরিষদ এটা অস্বীকার করেছে এই যে ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে ঘোষণাপত্র দিয়েছিলাম এপ্রিলে ১০ তারিখে, সেই ঘোষণাপত্রে কী ছিল? সাম্য, মানবিকতা, মানবিক মর্যাদা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। কিন্তু ৭২-এর সংবিধান ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারা। মানে আমাদের সাধারণ জনগণ এবং অনেকে এই দীর্ঘ আওয়ামী শাসনের কারণে ভুলে গিয়েছে যে মূলত ৭২ সালের সংবিধান হলো যে ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার। অধিকাংশ লোক মনে করে যে ৭২-এর সংবিধান বুঝি মুক্তিযুদ্ধের ভেতর থেকে লেখা, এটা সম্পূর্ণ ভুল। সেই কারণেই কিন্তু গণঅভ্যুত্থানের যে প্রধান যে দাবি, সে দাবিটা ছিল যে ৭২ সালের সংবিধানকে বাতিল করে দিয়ে নতুন গঠনতন্ত্র বা নতুন সংবিধান প্রণয়ন করা। শব্দটা সংবিধান নয়, শব্দের গঠনতন্ত্র। ফলে ছাত্রদের দাবির মধ্যে আমরা দেখলাম যে এখনও তাদের পলিটিক্যাল, রাজনৈতিক চিন্তা চেতনাটা এখন অনেক দুর্বল। ফলে তারা এখনও গঠনতন্ত্র শব্দটা বোঝে না। রাষ্ট্রকে তারা এখনও আইন মনে করে। রাষ্ট্রতে খালি আইন তো না, কারণ রাষ্ট্রের মধ্যে আমার নৈতিক মূল্য
আমার সংস্কৃতি, আমার ইতিহাস, আমার রাজনৈতিক যে আমার বেড়ে ওঠার যে তর্ক বিতর্ক, এটা তো নিহিত থাকে। এটা তো হঠাৎ করে একটা কেউ বসে না, আপনি নতুন বসে গণপরিষদে একটা আইনি বই লিখে দিবেন, বলবেন এটা সংবিধান, এটাকে রাষ্ট্র বলে না। রাষ্ট্র ইজ নট ল অনলি। রাষ্ট্রের মধ্যে আইন থাকে, কিন্তু রাষ্ট্র ইজ নট ল। তাহলে এই যে বেসিক আলোচনাটা না থাকার কারণে ছাত্ররা জনগণকে নতুন যে স্বপ্ন দেখাতে শুরু করেছিল, সেখানে একটা কিন্তু বিভ্রান্তি ঘটবে। এটা আমার আশা যে তারা এই বিভ্রান্তি কাটিয়ে উঠবে। এটা অনেক বড় ধরনের সব বিরোধিতা। এবং আমাদের খেয়াল করতে হবে যে ৭২-এ যে রুশ এবং ইন্দো রুশ যে আধিপত্য ছিল, সে আধিপত্যের অধীনে যে সংবিধানটা ৭২-এর সময় রচিত হয়েছিল, এখন তো আমাদের সেই আধিপত্য নাই। এখন তো আধিপত্য হচ্ছে আরও আন্তর্জাতিকভাবে। এটা মতো ইন্দো রুশ শুধুমাত্র না, এটা হয়েছে এখন এখন তার সঙ্গে কী দাঁড়িয়েছে, ইসরায়েল এবং আমেরিকা। ফলে ইন্দো ইসরায়েলি এবং মার্কিন এই যে অক্ষটা, নতুন অক্ষ, এই অক্ষর শক্তির প্রভাবের মধ্যে আছে। তার মানে তারাও বাংলাদেশে এমন কোনো কিছু চায় না যাতে বাংলাদেশে এখনকার রাজনৈতিক কাঠামোর কোনো পরিবর্তন হোক। ফলে এই সেকেন্ড রিপাবলিকের আলোচনার মধ্যে যে পুরনো সংবিধানটা আমরা টিকিয়ে রাখব, কেমন? ছাত্ররা যদিও নতুন সংবিধানের কথা বলছে, যদি তারা পুরনো সংবিধান টিকিয়ে রাখে, তাকে বাতিলের কথা বলছে, কিন্তু যদি বাতিলই করে দেয়, তাহলে রিপাবলিক কথাটা বলার দরকার কি? রিপাবলিক একটা রোমান শব্দ। রিপাবলিক মানে তো গণতন্ত্র না। রিপাবলিক মানে হচ্ছে ভোটের দ্বারা নির্বাচিত একটা সরকার। ভালো বুঝলাম, এটা তো রোমান কনসেপ্ট। কিন্তু ডেমোক্রেসি তো ভোট না শুধু, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গণ অভ্যুত্থান হয়েছে কি ভোটের দ্বারা? ভোটের দ্বারা হয়নি। কিন্তু গণ অভ্যুত্থান কি গণতান্ত্রিক না? হ্যাঁ, অবশ্যই গণতান্ত্রিক। তাহলে গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু রিপাবলিক গঠিত হয় না, গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র কায়েম হয়। মানে গণ অভ্যুত্থানের পরে কোনো রিপাবলিকের কনসেপ্ট আসতে পারে না। কারণ গণ অভ্যুত্থান মানে জনগণের অভিপ্রায়টা প্রত্যক্ষভাবে ব্যক্ত হয়েছে। এখন জনগণ এমন একটা রাষ্ট্র চায় যে রাষ্ট্রে সে সরাসরি তাকে পরিচালনা করবে, সে প্রশাসনের সমস্ত ক্ষেত্রে সে কী করবে, তার প্রত্যক্ষ ভূমিকা থাকবে। মানে আজকে আমাদের খাদ্য ব্যবস্থার সমস্যার সমাধান, আমাদের কি বলে যারা চাকরি নেয়, কোনো তাদের জীবনের কোনো জীবিকার কোনো উপায় নেই, সেই জীবন জীবিকার উপায়টা নির্ধারণ করা। বাংলাদেশ আদৌ IMF-এর কাছ থেকে টাকা নেবে কি নেবে না, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে থাকবে কি থাকবে না, প্রত্যেকটা ক্ষেত্রে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে। এটাকে বলে গণতন্ত্র। তারা প্রজাতন্ত্র বলে তারা যেটা করছে সেটা হলো মূলত ভোটের দ্বারা ওই যে লুটেরা মাফিয়া শ্রেণী এতদিন পর্যন্ত যেভাবে ক্ষমতা দখল করেছিল, তারা সেই ব্যবস্থার কথা বলছে। এটাকে বলে প্রজাতন্ত্র। যেমন বাংলাদেশ তো আগে প্রজাতন্ত্রই ছিল, এবং আমাদের লড়াই তো গণতন্ত্র। প্রজাতন্ত্র মানে আপনি ভোট দিয়ে একটা লোকে পাঠান, যে কারণে খেয়াল করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে গণ অভ্যুত্থানকে বারবারই বিএনপি বলতেছে নির্বাচিত সরকার চাই, কিন্তু গণ অভ্যুত্থান তো নির্বাচিত, ডক্টর ইউনূস তো নির্বাচিত। গণতন্ত্রের দৃষ্টিতে ডক্টর ইউনূসের এখনকার যে উপদেষ্টা সরকার, এটা কিন্তু নির্বাচিত সরকার। এটা কিন্তু গণসার্বভৌমত্বকে রিপ্রেজেন্ট করে। তারা ছাত্ররা যেই বক্তব্য দিচ্ছে, যদি রিপাবলিকের কথা বলে, তাহলে এরা কিন্তু নির্বাচিত নয়। তারা ইতিমধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করেছে। মানে এই সরকার নির্বাচিত নয়, ফলে তারা একটা নির্বাচিত সরকার চায়, এবং জনগণের অতটুকুই খালি জনগণের ভূমিকা যে তারা খালি ভোট দেবে। তারা সরকারের নীতি নির্ধারণে এবং নতুন রাষ্ট্রের গঠনে জনগণের কোনো ভূমিকা থাকবে না। ফলে এই ব্যাপারটা তাদেরকে পরিষ্কার করতে হবে। সমাজের মধ্যে চিন্তাটা আছে না, তাকে ছাত্রদের কেন আসবে? আর ছাত্ররা কথা নেই বার্তা না, এই কনসেপ্টটা কোথায় পেয়েছে? আমি তাদেরকে সরাসরি প্রশ্ন করছি। কারণ আমাদের কোনো আন্দোলনে করতে আমরা সেকেন্ড রিপাবলিক কথা বলিনি। তারা কোথা থেকে এই আইডিয়াটা পেয়েছে? এটা কি এম্বাসি থেকে এসছে? এটা কোনো বিদেশি স্বার্থের পক্ষে এসছে? এটা কারণ এটা কি দিল্লি বলছে তাদেরকে এটা করতে? সেনাবাহিনী বলছে তাদেরকে এটা কথা বলতে? কেন? আমাদের সমাজের মধ্যে তো এই ধারণা নাই। আমি বারবারই বলতেছি, ফ্যাসিজম বিরোধী লড়াই, এটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে লড়াই। নতুন গঠনতন্ত্র, নতুনভাবে বাংলাদেশ গঠন করবার জন্য সংবিধান বলুন, যেই বলুন, আমরা সেটা এটা চাইছি আমরা, তাই না? আমরা কি কখনো কি আমরা শুনেছি যে আমরা সেকেন্ড রিপাবলিক? আমি তো শুনিনি। ছাত্ররা মাঝে মাঝে বলেছে, দুইটা বলেছে, কিন্তু সেটা আমাদের মেইন স্ট্রিম, মানে মূলত জনগণের ভাষা না। এটা আমাদের গ্রামের একটা মানুষকে সেকেন্ড রিপাবলিক বুঝে গেছে, ও গণতন্ত্র বুঝবে। ও তার অধিকার কায়েমের জন্য লড়াইটা হচ্ছে। সে খেতে পাচ্ছে না, তার জমিতে বিষ, আমার
তার স্বাস্থ্য অবস্থা ঠিক নাই, কেমন, তার শিক্ষা ঠিক নাই, শিক্ষার সে অধিকার পাচ্ছে না, সরকার নীতি নির্ধারণে তার কোনো ভূমিকা নাই, প্রশাসনে তার কোনো ভূমিকা নাই। ফলে এই জনগণকে ক্ষমতায়িত করার জন্য তো আমরা গণ অভ্যুত্থান করেছি। আমরা কি রিপাবলিকের জন্য করেছে নাকি? এই শব্দ পেলে কোথায় তারা? প্রথমত আমি মনে করি যে বদলটা কী হবে, মানে পুরনো মাফিয়ার জায়গায় নতুন মাফিয়া আসবে, এই তো হবে। ছাত্ররা খেলতে পারবে কি খেলতে পারবে না এটা কিন্তু ইস্যু না, কারণ ছাত্ররা যেভাবে তার একটা কর্পোরেট ক্যারেক্টার তার দাঁড় করেছে, এই ধরনের পার্টিকে চালাতে তো আপনাকে কর্পোরেশনগুলোর কাছ থেকে টাকা পয়সা নিতে হবে, বারবার ব্যবসায়ীদের কাছ থেকে আনতে হবে। এই ব্যবসায়ী শ্রেণীটাই তো লুটিয়ার মাফিয়া শ্রেণী। তো আপনি একটা দল করছেন লুটিয়ার মাফিয়া শ্রেণীর মডেলে, আপনি তাই না? আপনি এই যে এত বড় অনুষ্ঠানটা করলেন, টাকা দিচ্ছে কি আপনাদেরকে? আমি তো হ্যাঁ আমরা নিজেরা চাঁদা তুলেছি, খুব ভালো কথা, সবকে আপনারা তুলেছেন, পরবর্তী কী করে চালাবেন? এখন আপনার অফিস খরচকে দেবে, আপনারা যে নির্বাচন করবেন তাহলে কোথা থেকে 1 কোটি টাকা 2 কোটি টাকা এক একটা লোকের জন্য পাবেন? এই মডেলটা যে আপনি অনুসরণ করছেন, এটা তো দরকার ছিল না আমাদের তো মূলত এই মডেলটাকে ভাঙাটা আমার কাজ, যে বাংলাদেশে এরকম কোনো মডেলের রাজনীতি করা যাবে না, এটাই ছিল আমার কাজ। এই প্রস্তাবনাই তো আমি দেবো। সেই প্রস্তাবনা যদি আমি দিতে চাই তাহলে আমাকে পরিষ্কার বলতে হবে যে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করতে চাই, এবং যার আদর্শ হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র চাই, রিপাবলিক না। তাহলে রিপাবলিক দেওয়ার মানেটা কি? রিপাবলিকের কনসেপ্টটা বাংলাদেশের এখনকার যে কনটেক্সট, জিও পলিটিক্যাল কনটেক্সট, যে বাজার ব্যবস্থা, লুটিয়ার মাফিয়া শ্রেণীর যে দাপট, এই সেকেন্ড রিপাবলিক মানে লুটেরা মাফিয়া শ্রেণীর মতাদর্শ। এটা আপনি কী করে এখন বুঝাবেন জনগণকে সেকেন্ড রিপাবলিক কী আর গণতন্ত্র কী? কারণ গণতন্ত্র তর্কের মধ্যে তো ইতিমধ্যে এসে গেছিল যে নির্বাচনবাদী, মানে যারা খালি ভোটের কথা বলে, এটা জনগণকে শোষণ করে। এই ব্যবস্থা আমরা চাই না। আমরা জনগণকে যদি ক্ষমতায়িত করতে চাই তাহলে স্বভাবতই জনগণকে এই রাষ্ট্রের সকল ক্ষেত্রে, প্রশাসনের সকল ক্ষেত্রে, নীতি নির্ধারণের সকল ক্ষেত্রে আপনি জনগণকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু দেখেন ডক্টর ইউনূসের সবাই কিন্তু যেসব কমিটিগুলো বানালো, এসব কমিটিগুলো কিন্তু উপরের কমিটি, অভিজাত শ্রেণী, এলিটদের কমিটি। তাহলে কি আমরা এলিটদের শাসন দেখছি? আর ছাত্ররা কি এলিটদের শাসনের কথাই বলছে? তারা তো তাদের ঘোষণাপত্র দিতে পারেনি, তারা কিছুই দিতে পারেনি। মানে তাদের যেটা দিবার কথা ছিল, তাদের যে নিজেদের কথাগুলো পরিষ্কার করে বলা, এটা পারে নাই। তাদের নিজেদের কথাই প্রথম তারা আমাদেরকে বললো, এবং এসে তারা বলল এটা সেকেন্ড রিপাবলিক। এটা তো হয় না। তার আমি বোঝা গেল যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে ইচ্ছা ব্যক্ত হয়েছে, সেই ইচ্ছার সঙ্গে এখানে একটা মতাদর্শিক সংঘাতটা তৈরি হলো। আমাদেরকে এই কথা বলতে হচ্ছে, এখন ওদেরকে সমালোচনা করতে হচ্ছে, ঠিক আছে না? এটা আমি মনে করি এই সমালোচনাটা তো থাকবে। এটা তো আমাদেরকে নিশ্চয়ই, এটা তো ইন্টেলেকচুয়াল তর্ক, আপনি এই তর্ক তো করতেই হবে, আপনি এদেরকে বাদ দিয়ে তো আসতে পারবেন না। ইতিমধ্যে আপনার বিভিন্ন রকম শক্তি সমাজে এসে গেছে, কেমন, বেশ উগ্র ধর্মবাদ এসে গেছে। এই উগ্র ধর্মবাদকে তারা কী করে মোকাবেলা করবে? আপনি কী করে মোকাবেলা করবেন? আপনি যে গণতন্ত্রের কথাটা বলার তো ভিন্ন কথা। উগ্র মতবাদ দ্বারা আপনি কী করে করবেন? ভোট দ্বারা আপনি পারবেন এটাকে সলভ করতে, আনলেস ইউ ডিফাইন গণতন্ত্র কী। তাহলে গণতন্ত্র এবং রিপাবলিক একটা সম্পূর্ণ বিপরীতমুখী একটা ধারণা। রিপাবলিককে অনেকে গণতন্ত্র বলে ভোটের অর্থে, কিন্তু নির্বাচন সর্বস্ব ভোট কেন্দ্রিক তথাকথিত সরকার নির্বাচন আর রাষ্ট্র গঠন দুটো আলাদা জিনিস। রাষ্ট্র কিন্তু আপনাকে নির্বাচন দ্বারা গঠন করা যায় না। রাষ্ট্র সবসময় গঠন করতে হয় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। আপনি যখন রাষ্ট্র গঠিত হয় তখন আপনি সরকার নির্বাচন করতে পারেন ভোটের দ্বারা, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু আপনি রাষ্ট্রই গঠন করেন না বাংলাদেশে, এখন আর বুঝি রিপাবলিক করবেন। রিপাবলিক তো সরকারের ধরন, রাষ্ট্রের ধরন তো না। তাই এগুলো অনেকগুলো জটিল বুদ্ধিবৃত্তিক সংকট এই ছাত্রদের কারণে তৈরি হয়েছে। এই সংকটগুলো আমরা কী করে আগামী দিনে রিজলভ করবো এটা আমি জানি না। আমার বিনীত অনুরোধ হবে তরুণরা যারা আগামী দিনে বাংলাদেশে আমাদের যাদের দিকে সারা দেশ তাকিয়ে আছে, তাদেরকে অবশ্যই বুদ্ধিবৃত্তিকভাবে তাদেরকে সচেতন সংজ্ঞান হতে হবে, এবং আমরা যেসব প্রশ্নগুলো তুলছি তার একটা উত্তর তাদেরকে দিতে হবে, এবং তারা সে আশা করে তারা সে উত্তর দিতে সক্ষম হবেন। তারা